নমস্কার আমার সকল প্রিয় ছাত্রছাত্রী। তোমরা এইবার যারা এইচএস দিবে, বিশেষ করে 2025-এর যাদের যাদের ভূগোল রয়েছে, আমি সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই এবার কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরব। আমি চ্যাপ্টার ওয়াইজ আমি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কোন কোন প্রশ্নগুলো একটু বেশি ভালো করে পড়তে হবে এবং আসার সম্ভাবনা রয়েছে, আমি তার উপরই বেস করে আমি এই আজকের এই ক্লাসটি আমি করাবো। তবে তোমাদেরকে বলে রাখি, তোমরা সবাই এই যে প্রশ্নটি 2024 মানে আগের বছর, গত বছর যেই প্রশ্নগুলো এসে গেছে, সেই প্রশ্নগুলো সাধারণত বাদ দিয়ে পড়াই ভালো হবে। কারণ ওই প্রশ্নগুলো হয়তো রিপিট করবে না, খুব সম্ভাবনা খুবই কম। তাই ওই প্রশ্নগুলোকে বেশি জাস্ট অল্প করে দেখলেই হবে। আর অন্য যে প্রশ্নগুলো আসেনি সেই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখবে। আমি যেই প্রশ্নগুলোর কথা তোমাদেরকে আমি বলবো এখন, যদি কোনো কারণে সেই প্রশ্নগুলো কয়েকটা এসে যায়, তাহলে এই প্রশ্নগুলো সাধারণত বাদ দিবে, অন্য প্রশ্নগুলো দেখবে। তো আশা করি এই প্রশ্নগুলো তোমাদের অনেক উপকার করবে, মানে উপকারে আসবে তোমাদের। তো চলো আমি আজকে একটু চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। তো আমরা প্রথমেই যে চ্যাপ্টারটি রয়েছে, প্রথমেই আমি সেই চ্যাপ্টারটি নিয়ে তোমাদের সামনে একটু আমি আলোচনা করছি। তো চলো, আমাদের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হলো বহির্জাত প্রক্রিয়া। সেই বহির্জাত প্রক্রিয়া থেকে যে প্রশ্নগুলো তোমরা একটু দেখবে, সাধারণত দেখবা প্রতিবারই আসে যে এখানটায় বিশেষ করে একের জন্য যে প্রশ্নগুলো এখানটা আসে, বা অনেক সময় লেজুর দিয়ে দেয়। তো এখানে দেখো বিশেষ করে পর্যায়ন কাকে বলে, অবরোহণ আরোহণ কাকে বলে, হ্যাঁ, ভবন, এগুলো একবার দেখলেই তোমরা পাবে। হ্যাঁ, তো আবহবিকার কী, তো এই প্রশ্নগুলো তোমরা একবার তোমরা দেখে নিবে। হ্যাঁ, তো আর এই এই জায়গা থেকে বিশেষ করে অন্তর্জাত বহির্জাত প্রক্রিয়ার যে পার্থক্য, সেটা জাস্ট একবার দেখে গেলেই হবে। এখানটায় বড় প্রশ্ন সাধারণত দিবে না। আর এরপরে যে ভৌমজল রয়েছে, ভৌমজলের কার্য, তোমরা ভৌমজল থেকে সাধারণত দেখবে ভৌমজলের যে উৎস রয়েছে, উৎসগুলো 4টা উৎস ভালো করে একটু দেখে নিবে। খুব সহজে একবার দেখলেই তোমরা পাবে। আর এই জায়গায় কতগুলো জায়গা রয়েছে দেখবে, তোমরা একবার সেই প্রশ্নগুলো তোমরা একবার দেখলেই তোমাদের মনে পড়ে যাবে। যে এখানটায় দেখবে তোমাদের যেটা আছে আর্টিজিও কূপ রয়েছে, তো আর্টিজিও কূপের গঠনটা একটু দেখে নেবে, খুব সহজ। আর এখানটায় দেখবে ভাদস স্তর, তারপরে কোনটা সম্পৃক্ত স্তর, অসম্পৃক্ত স্তর, তো এই যে বিষয়গুলো রয়েছে তোমরা এই বিষয়গুলো একটু দেখে নেবে। যে অ্যাকুইফার যেটা, তো এগুলো কিন্তু একবার দেখলে হয়ে যাবে। প্রস্রবণ, আচ্ছা প্রস্রবণটা একবার দেখবে, প্রস্রবণ কী বা প্রস্রবণের শ্রেণী বিভাগটা উদাহরণসহ কয়েকটা দেখে রাখবে। তো আশা করি তোমাদের খুব কাজে দিবে। উষ্ণ প্রস্রবণ শীতল প্রস্রবণের পার্থক্যটা একটু দেখে নিবে। আর এই জায়গায় যে প্রশ্নগুলো রয়েছে, কাস্ট অঞ্চলে যে ভূমিরূপ, সেই ভূমিরূপগুলো অত ভালো করে না দেখলেও চলবে, শুধু একের হয়তো দিয়ে দিতে পারে। তবে কাস্ট অঞ্চলের যেটা সঞ্চয়জাত ভূমিরূপ যেটা রয়েছে, বিশেষ করে সেলেক্টাইট, স্টেলাগোমাইট, হ্যাঁ, হেলিকটাইট, ওটা একটু দেখে নিবে। আর বাকি এই অন্যান্যগুলো আরও সেইভাবে দেখতে হবে না। তবে এবার যেটা আসার সম্ভাবনা প্রবল সেটা হলো কি, সমুদ্র থেকে তোমরা একটু ভালোভাবে প্রিপারেশন নিবে। তো সমুদ্র থেকে তোমাদের প্রশ্ন এমনও আসতে পারে যে সমুদ্রের ক্ষয়কাজ বা সঞ্চয় কাজ যাই বলুক না কেন, গঠিত ভূমিরূপগুলো, বা অনেক সময় 2-3টা ভূমিরূপের নাম উল্লেখ করে দিয়ে তার গঠন বা সৃষ্টি কীভাবে চিত্রসহ আলোচনা করতে বলতে পারে তোমাদের। তো যেইভাবেই হোক তোমরা এই প্রশ্নগুলোকে কিন্তু ওইভাবেই তোমরা রপ্ত করে রাখবে। হ্যাঁ, তো সমুদ্র থেকে আসার সম্ভাবনা কিন্তু এবার খুবই রয়েছে। এখানটা দেখবে উপকূলের শ্রেণীবিভাগটা দেখবে, যেখানে ওই যে রিয়া উপকূল, ডালমিয়াশান উপকূল যেগুলো রয়েছে, এই উপকূলগুলো ফিওর উপকূল, তো এই উপকূলের শ্রেণীবিভাগটা একটু দেখবে এখানটায়। সেইভাবে আর আর একেরগুলো যেরকম আছে এখানটায়, প্রবাল প্রাচীর কাকে বলে, হ্যাঁ, প্রবাল প্রাচীরের একটা উদাহরণ, যেরকম এখানটার প্রবাল প্রাচীরের কয়েকটা ভাগে ভাগ করেছে, সেটা জাস্ট শুধু কাকে বলে এগুলো দিয়ে উদাহরণ যদি একটা দুটো পারো দেখে দেখে রাখবে, তবে মুখস্থ নয়, জাস্ট কনসেপ্ট নিয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, স্বাভাবিক ক্ষয়চক্র থেকে আসছে, যদি এসে যায় তো পড়তে সেরকম হবে না।
যদি না আসে তবু 1-2 যেরকম মোনাডোনোগ, ইনসেলবার্স, পেনিপ্ল্যান বা পেডিপ্ল্যান যদি এইসব না এসে থাকে প্রশ্নটা সবসময় কাছেই রাখবে। তো এইগুলো একটু একের জন্য দেখে যাবে, এগুলো কিন্তু আসতে পারে। আচ্ছা, আর এইবার এখানটায় যে ক্ষয়ের শেষ সীমা কোনটা ক্ষয়ের শেষ সীমা, হ্যাঁ, এগুলো শর্ট কোশ্চেন, এটা ওইভাবে তোমাদের দিয়ে দিতে পারে, একটু দেখবে। আর এই জায়গায় যেই প্রশ্নগুলো দেখবে পেরিমেন্ট বাজাদা আছে, যদি না আসে তো এগুলো আসার সম্ভাবনা রয়েছে, সব এগুলো কিন্তু একের জন্য। আচ্ছা, জলনির্গম প্রণালী, জলনির্গম প্রণালী থেকে বড় প্রশ্ন হয়তো 2 বা 3টে উল্লেখ করে দিয়ে বলে দিল যে চিত্র সহ আলোচনা করো। তো খুবই ইজি। জলনির্গম প্রণালীর শুধু ভাগগুলো তোমরা জাস্ট একবার দেখে গেলেই একদম চিত্র সহ আলোচনা করতে পারবে জলনির্গম প্রণালীর। তেমন কোনো জায়গাটা কঠিন নয়, তোমরা ইজিলি পারবে এই এই জলনির্গম প্রণালী থেকে জায়গা। আচ্ছা, এবার চলো মৃত্তিকা। আচ্ছা, মৃত্তিকা থেকে যেটা মৃত্তিকা সৃষ্টির যে উপাদানগুলো রয়েছে, 5টা উপাদান ClORPT, এই মৃত্তিকা উপাদানের দেখবে সক্রিয় উপাদান আছে এবং নিষ্ক্রিয় উপাদানও রয়েছে। এবার সক্রিয়র মধ্যে প্রথম Cl মানে জলবায়ু এবং ClO অর্গানিজম জীবজগৎ, আর ওই পাশে যে প্যারেন্ট মেটেরিয়ালস আর আদিশিলা এবং সময় রয়েছে, প্রত্যেকটার ভূমিকা কোনো একটা ভূমিকা উল্লেখ করে দিতে পারে। তো এটা জাস্ট একটু কনসেপ্ট নিয়ে যাওয়া, যদি কোনো একটা আসে যাতে তোমরা লিখতে পারো। আচ্ছা, একটা আদর্শ মৃত্তিকার পরিলেখ, এটা দেখে যাবে চিত্র সহ। এলিভেশনের পার্থক্য যদি না আসে তাহলে একবার এটা দেখে যাবে, এই জায়গা থেকে আসার সম্ভাবনা রয়েছে। আর এখানটায় কতগুলো একের প্রশ্ন রয়েছে, যেরকম মৃত্তিকার ক্যাটেনা, তারপরে সোলাম কি, হ্যাঁ, তারপর ডুরিকাস্ট, সব ইজি ইজি। হার্ট প্যান, এই জায়গাগুলো একটু মৃত্তিকার গ্রথন কাকে বলে। তো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু সবাই আসলে একবার দেখলেই পাবে, খুব সহজ। আর মৃত্তিকা সৃষ্টির যে মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া রয়েছে, মৌলিক প্রক্রিয়া, নির্দিষ্ট প্রক্রিয়া। তো মৌলিক প্রক্রিয়ার মধ্যে দেখবে আসে হিউমিফিকেশান, খনিজীকরণ, ইলুভিয়েশন, ওটা কিন্তু মৌলিক প্রক্রিয়া। আর বিশেষ প্রক্রিয়ার মধ্যে যেগুলো নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে যেরকম পটসোলাইজেশন কাকে বলে বা সেলুলাইজেশন কাকে বলে, এই জিনিসগুলো হলো কাকে বলে, এগুলো একবার দেখবে। আচ্ছা, ইউজড শ্রেণীবিভাগ, ওইখানটায় যে 12টা বর্গ রয়েছে সেটা শর্ট কোশ্চেনের জন্য তোমরা একবার দেখবে কোনটা, এই অ্যান্টিসল, মলিসল যে মেথিয়াগুলো রয়েছে সেটা একটু দেখবে। আর এই জায়গা থেকে সেরকম প্রশ্ন আর নেই। এবার বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নগুলো রয়েছে, বায়ুমণ্ডল থেকে তোমরা একটু ভালো করে যেটা দেখবে সেটা হলো এই বায়ুর যে ট্রাইসেলুলার মডেল যেটা রয়েছে, সেটা ত্রিকোষ তথ্য, এই ত্রিকোষ তথ্যটা দিয়ে দিতে পারে। আচ্ছা, এইখানটায় যদি জেড বায়ু না আসে তো জেড বায়ুটা একবার দেখবে। জেড বায়ুর ভারতের বিশেষ করে মৌসুমি বায়ুর উপর জেড বায়ুর যে প্রভাব, জেড বায়ুর শ্রেণীবিভাগ, তার মধ্যে প্রভাব যেটা হলো ক্রান্তীয় জেড বায়ু আর আরেকটা হলো মেরু জেড বায়ু, সরি, উপক্রান্তীয় আর ক্রান্তীয়। এই যে জেড বায়ুর ভাগ আছে সেটা মেরু জেড বায়ু না, এই দুটো জেড বায়ুর প্রভাব, হ্যাঁ, এই দুটো জেড বায়ুর প্রভাব বেশে একটু দেখে নিবে। আর ঘূর্ণপাত যেটা আছে সেটা হলো ওই ক্রান্তীয় ঘূর্ণপাত, ওটা পার্থক্যটা একটু দেখে নিবে। আর এই জায়গা থেকে শর্ট কোশ্চেনগুলো একের অনেক কিছু দিতে পারে, ITCZ, ডলরাম, হ্যাঁ, ঘূর্ণপাতের চক্ষু, তারপরে শীতল সীমান্ত বা উষ্ণ সীমান্ত কাকে বলে, অন্তর্ধিতি সীমান্ত কি, এই যে এখানটা প্রতিকূল ঘূর্ণপাত কাকে বলে, ঘূর্ণপাত কাকে বলে, এগুলো কিন্তু একবার দেখলেই কিন্তু তোমরা পাবে প্রশ্নগুলো, খুব সহজ। আর এখানটায় যেই প্রশ্ন সেটা আমি বলে দিলাম, এই জেড বায়ুটা। আর এখানটায় ওয়াকার সার্কুলেশন যেটা আছে, ওই দক্ষিণী দোলন একটু দেখবে, এল নিনা লা নিনা, হ্যাঁ, পার্থক্য বড় করে না, জাস্ট একটু পার্থক্যটা দেখে নিলে, পার্থক্য আসলে তোমরা এখান থেকে এমনি অনেক কিছু লিখতে পারবে। আচ্ছা, এই যে দেখে মোটামুটি এইগুলো দেখবে। আচ্ছা,
কোপেনের যে শ্রেণীবিভাগ সেটা শর্ট কোশ্চেনের জন্য কোন জলবায়ু কোন সংকেত দ্বারা দেখা হয় ওটা একটু দেখে নিবে। আচ্ছা, এখানে দেখবে যে জলজ উদ্ভিদ আর জলজ উদ্ভিদ, জাঙ্গল উদ্ভিদ, এদের যে বিশেষ করে স্বাভাবিক ম্যানগ্রোভ অরণ্য, এই যে ম্যানগ্রোভ অরণ্য বা এদের যে বৈশিষ্ট্য এবং এদের বিশেষ করে কতগুলো আছে শ্রেণীবিভাগ। শ্রেণীবিভাগ বলতে যেরকম এই যেটা মরু অঞ্চলের যেটা তো এই কী বলে উদ্ভিদগুলো রয়েছে তার যে কতগুলো ভাগ, যেরকম ওখানটা দেখবো অনেকগুলো আছে। একটা হলো জলের উপর বেস করে যেরকম অনেকগুলো ভাগে ভাগ করে, কতগুলো জলের উপরে ভেসে বেড়ায়, কতগুলো জলে মানে আংশিক নিমজ্জিত যেটাকে বলা হয় জলজ উদ্ভিদ। হ্যাঁ, এই জলজ উদ্ভিদের ভাগ অনেক সময় তোমাদের দিয়ে দিতে পারে। জলজ উদ্ভিদ আর লবণাম্ল উদ্ভিদ একটু ভালো করে একটু দেখবে তোমরা। আচ্ছা, জলবায়ু পরিবর্তনের কারণ, কী কারণে জলবায়ু পরিবর্তন হতে পারে, আর ওজোন স্তর থেকে ওজোন স্তরের ক্ষয়ের কারণ, কেন ওজোন স্তর ক্ষয় হচ্ছে, এই ওজোন স্তরের ক্ষয়ের কারণটা তুলে ধরবে। আচ্ছা, গ্রিন হাউস এফেক্ট কী, গ্রিন হাউস এফেক্ট কাকে বলে, এটা একটু কাকে বলে শুধু একটু দেখে নিলে। আচ্ছা, এই প্রশ্নগুলো গেল এখানটায়। আচ্ছা, জীব বৈচিত্র্য থেকে তোমরা এক্সিটু আর ইনসিটুটা একটু ভালো করে দেখে নেবে। হ্যাঁ, এক্সিটু ইনসিটু ওখান থেকে কিন্তু আসতে পারে, যে ডাটা বুকগুলো শুধু একের জন্য একটু দেখে যাবে। আচ্ছা, এইবার দুর্যোগ আর বিপর্যয় কাকে বলে তার পার্থক্যটা একটু দেখবে। এবং দেখা গেলো একটা প্রশ্ন এমন দিয়ে দিতে পারি একের বা দুইয়ে, যে বিপর্যয়ের পূর্ববর্তী সময়ে আমাদের কী কী করণীয়, কী কী করতে হবে, তার একটা সুন্দর একটা কতগুলো প্রস্তুতির যে পরপর ধাপ কী কী আমি করব একটা বিপর্যয় পূর্ববর্তী সময়ে, সেটা একটা প্রসেসিং, সেটা কিন্তু ধাপ করে যে আসে সেই পয়েন্টগুলো কিন্তু তোমরা লিখতে পারো। যে বিপর্যয় মানে মোট কথা গৃহীত ব্যবস্থা, কী কী ব্যবস্থা বিপর্যয় পূর্ববর্তী সময়ে নেওয়া যায়। আচ্ছা, এটাই গেল প্রাকৃতিকের এই প্রশ্নগুলো একবার ভালো করে তোমরা একটু দেখবে। আচ্ছা, এইবার অর্থনৈতিক ক্রিয়াকলাপ, যে যেখানে অর্থনৈতিক থেকে তোমরা এখানটা প্রথমে কী আছে, অর্থনৈতিক ক্রিয়াকলাপের প্রথমে আছে তোমাদের কৃষি। এবার কৃষি থেকে একটা ভালো প্রশ্ন রয়েছে, সেটা হলো যে জীবিকা সত্ত্বাবর্তী কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর যেটা করে, সেটা তার উপর একটা কিন্তু প্রশ্ন আছে, যে জীবিকা সত্ত্বাবর্তী কৃষির তার জীবিকা সত্ত্বাবর্তী কৃষিকে কীভাবে এটা একদম আধুনিক যন্ত্রনির্ভর হয়ে এটা পুরোপুরি আধুনিক কৃষিতে পরিণত হচ্ছে, এইরকম ধরনের একটা প্রশ্ন রয়েছে, যেটা সেই ওই প্রশ্নটা একটু দেখবে। জীবিকা সত্ত্বাবর্তী কৃষির উপর একটা প্রশ্ন রয়েছে, প্রশ্নটা আমি এই মুহূর্তে আমার প্রশ্নটা রয়েছে। আচ্ছা, জীবিকা সত্ত্বাবর্তী কৃষি, আমি একটু দেখে নিচ্ছি প্রশ্নটা, একটু দাঁড়াও। হ্যাঁ, এই যে জীবিকা সত্ত্বাবর্তী কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের যে প্রযুক্তির যে উত্তরণ, কী কী প্রযুক্তি সেখানে ব্যবহার হয়েছে, এই তার প্রশ্ন, মানে এই প্রশ্নটার কথা আমি বলছিলাম, যে এর উপকরণগুলো কী কী, এই ধরনের একটা প্রশ্ন তোমরা দেখবে। আচ্ছা, আর এখানটায় যে প্রশ্নগুলো রয়েছে কৃষি থেকে সাধারণত যেগুলো আসে, সবুজ বিপ্লব আর শ্বেত বিপ্লব আর নীল বিপ্লব, যে তোমরা দেখবে যেটা আসে, যেটা এসে গেছে সেটা পড়বে না, বাকিগুলো তোমরা একটু দেখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদেরকে দিবে। আচ্ছা, আর শ্রীলঙ্কায় নারকেল চাষের উন্নতির কারণ, আর দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণ, এটা একটু দেখবে। আচ্ছা, আর
কৃষি থেকে এই প্রশ্নগুলো একটু দেখবে। আচ্ছা, আর এখানটা হর্টিকালচার কি, হর্টিকালচারের মধ্যে অনেকগুলো ভাগ আছে, যেরকম পোমাম কালচার, ফ্লোরিকালচার, ওলেরিকালচার, ওটা একটু দেখবে। আর শিল্প থেকে যে প্রশ্নগুলো তোমাদের প্রতিবার আসে সেটা হলো কী বলো তো, যে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ, আর খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কি, এই প্রশ্ন দেখবে। আর যদি পশ্চিম ভারতে কার্পাস শিল্পের উন্নতির কারণ চলে আসে, পশ্চিম ভারতে কার্পাস শিল্প আছে, আর একটা আছে পেট্রোরসায়ন শিল্প। আচ্ছা, শিল্প থেকে কোনো একটা ভালো করে যদি তোমরা পয়েন্ট দেখে যাও, তাহলে যে কোনো শিল্পের পয়েন্টগুলো তো একই, কিন্তু শুধু ভিতরে জায়গাগুলো, সুন্দর কোন জায়গায় কাঁচামালগুলো কোনটা কোন জায়গায় পাওয়া যায়, সেই পয়েন্টগুলো তোমরা যদি একটু সুন্দর করে লিখতে পারো, তাহলে কিন্তু প্রত্যেকটা শিল্পের উন্নতির কারণ তোমরা কিন্তু লিখতে পারবে। তো শিল্প থেকে যেই প্রশ্ন আসবে তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ। আচ্ছা, ওইখানটা দেখবে বিশুদ্ধ কাঁচামাল, অবিশুদ্ধ কাঁচামাল, পণ্য সূচক বা দ্রব্য সূচক। হ্যাঁ, এই প্রশ্নগুলো একের জন্য তোমাদের আসতে পারে। পরিবহনের দোলক নীতি, এই প্রশ্নগুলো কিন্তু ওইখানটায় সব রয়েছে। শিকড় আলগা শিল্প কাকে বলে, কেন বলে, সংযোজককারী শিল্প কোনটা। আচ্ছা, এই ধরনের প্রশ্ন। অনুসারী শিল্প কাকে বলে, যদি এসে যায়, যদি না আসে এটা আসার সম্ভাবনা রয়েছে কিন্তু। আচ্ছা, এইবার এখান থেকে যেটা কাগজ শিল্পের উন্নতির, সেটা অনেক সময় দিতে পেরেছে, কানাডা কাগজ শিল্পের উন্নতির কারণ কি। হ্যাঁ, কাগজ শিল্পের উন্নতির কারণ অনেক সময় তোমাদের চলে আসতে পারে। আরেকটা প্রশ্ন আসে যে কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নতি লাভ করেছে কেন, এইটা প্রশ্ন কিন্তু আসে। সেল কি, এই প্রশ্নটা একটু দেখবে, এগুলো শুধু একের জন্য কিন্তু সব এই প্রশ্নগুলো। আচ্ছা, এখানটা দেখবে অনেকগুলো আছে, যেরকম কি আইসোটিন, আইসোডাপেন, এগুলো একের জন্য কিন্তু এই প্রশ্নগুলো। আচ্ছা, আর তোমাদের যেটা পরিষেবামূলক কার্যাবলী, যে পরিষেবামূলক যে কার্যাবলী আছে, মোট কথা তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, এখান থেকে সব শর্ট কোশ্চেনগুলো। হ্যাঁ, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন, যেরকম কী আছে ডাব্লিউটিও, সেল। আচ্ছা, তারপরে আরও কী রয়েছে, তারপরে এখানটা আরও রয়েছে তোমাদের ব্রেন ড্রেন, তারপরে যেটাকে আমরা বলি মেধা পাচার, তারপরে হলো থিঙ্ক ট্যাঙ্ক, হ্যাঁ, বা বুদ্ধির ভাণ্ডার। আচ্ছা, এই যে ধরনের শিপিং লাইন, শিপিং লেন, হ্যাঁ, তো এই ধরনের প্রশ্নগুলো এখান থেকে তোমরা একটু দেখবে। হ্যাঁ, ডাব্লিউটিও সম্পর্কে দিয়ে দিতে পারে। তো এই যে এই ধরনের প্রশ্নগুলো এখানটায় সব কিন্তু ওগুলো কিন্তু ছোটো প্রশ্ন। জিআইএস কি দিয়ে দেখা গেলো দিয়ে দিল, ভিডিও কনফারেন্স, হ্যাঁ, এই ধরনের। সেলফোনের দুটো খারাপ দিক, এরকম। এই যে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ যেগুলো আছে সেখানে দিতে পারে। আচ্ছা, আর একদম পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপে যেটা আছে একদম সেখানটায় পরামর্শদাতা বা যেটা উপদেষ্টা রয়েছে সেখানটায়। আচ্ছা, এখানে কোয়াটারনারি আর কুইনারি, কোয়াটারনারি মানে চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, আর কুইনারি মানে হলো পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, এই দুটোর মধ্যে একটা পার্থক্যটা একটু দেখবে। আর প্রত্যেকটা অর্থনৈতিক ক্রিয়াকলাপের না, যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, প্রত্যেকটার উদাহরণগুলো দেখে রাখবে। কোনো একটার উদাহরণ পরীক্ষা কিন্তু শর্ট কোশ্চেন একের জন্য দিয়ে দেয়। আর কোনটা কোন কলারের শ্রমিক সেটা তোমরা একটু দেখবে সেখান থেকে। আচ্ছা, এইবার দেখো জনসংখ্যা বা জনবসতি দেখে দেখবে এটা কয়েকটা প্রশ্ন আছে। কি কি, জনঘনত্ব কাকে বলে, মানুষ জমির অনুপাত কাকে বলে, আচ্ছা, জনসংখ্যার আধিক্য, জনস্বল্পতা, আর কাম্য জনসংখ্যা, এই পাঁচটার মধ্যে একটা আসবেই পরীক্ষায়, প্রতিবারই একটা না একটা এখান থেকে দিবেই। তো এই জায়গা থেকে কিন্তু অবশ্যই পড়বে। আর যদি কখনো এরকম দিয়ে দিতে পারে যে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো কী কী, সহজ প্রশ্ন অনেক সময় কিন্তু দিয়ে দিতে পারে। তো এই প্রশ্নগুলো কিন্তু একটা দেখবে, জনসংখ্যা বৃদ্ধির কী কারণ। আরেকটা দেখবে যে আসছে কি না একবার দেখে নিবে প্রশ্নটা, সেটা হলো যে
জনসংখ্যা বিবর্তন তথ্য, জনসংখ্যা বিবর্তন তথ্য যদি না আসে তাহলে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, এটা খুব আসে কিন্তু। আর এখানটায় দেখবে আসে যেটা পুশ ফ্যাক্টর এবং পুল ফ্যাক্টর, মানে পরিব্রাজক বা পরিব্রাজন বা পরিব্রাজক। অনেক সময় দেওয়া যায় কোনো একটা অঞ্চলের জনসংখ্যার উপর পরিব্রাজনের কী প্রভাব। হ্যাঁ, তো কোনো একটা দেশের জনসংখ্যার উপর ডেমোগ্রাফির ক্ষেত্রে কিন্তু বিশেষ করে এই পরিব্রাজন, মাইগ্রেশন একটা বড় ভূমিকা পালন করে কিন্তু। এই ধরনের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, তোমরা একটু দেখবে। আর ওই জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ এগুলো কিন্তু সবাই মোটামুটি পারে, এটা কিন্তু পয়েন্টগুলো একবার জেনে গেলেই তোমরা সহজেই লিখে দিতে পারবে, এটা কোনো কঠিন প্রশ্ন নেই। জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ ভারতের। আচ্ছা, লাস্টে কি আরেকটা আছে জনবসতি। আচ্ছা, জনবসতি থেকে কী দেখবে, পৌর বসতি আর একটা আছে গ্রামীণ বসতি। গ্রামীণ বসতি পৌর বসতির মধ্যে পার্থক্য। এইবার গ্রামীণ বসতি পৌর বসতি দেখবে জনসংখ্যার উপর বেস করে পৌর বসতির শ্রেণীবিভাগ একবার দেখবে, আর কর্মধারার ভিত্তিতে গ্রামীণ বসতির শ্রেণীবিভাগ। এই দুইটা প্রশ্ন শুধু একবার দেখবে আর তাদের পার্থক্য দেখবে। হ্যাঁ, আর যদি একের বা দুই অনেক সময় একটা দিতে পারে, ওই একের জন্য পৌরপুঞ্জ কাকে বলে, পৌর মহাপুঞ্জ কাকে বলে, মহানগর কাকে বলে। হ্যাঁ, ওই এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু তোমরা একটু দেখবে। হ্যাঁ, কোনটায় এই হেমলেট যেটা আছে, হ্যাঁ ওইটা একটু দেখবে। হ্যাঁ, হেমলেট কিন্তু অনেক সময় মাঝে মাঝে কিন্তু চলে আসে, হেমলেট কি। হ্যাঁ, দেখবে। আচ্ছা, হেমলেট বলতে গিয়ে হেলমেট বলে দিও না। হ্যাঁ, এইটা। আচ্ছা, নগরায়নের যেটা সমস্যা সেটা একটু দেখবে, নগরায়নের সমস্যা মোটামুটি পাবে এই জায়গা থেকে। আর যেটা শ্রেণীবিভাগটা বললাম, আর লাস্টে যেটা রয়েছে অর্থনৈতিক অঞ্চল যেটা রয়েছে লাস্টের একদম সেখানটায় অর্থনৈতিক উন্নয়ন কী দিয়ে দিল। আচ্ছা, ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল, মাঝারি পরিকল্পনা অঞ্চল আর বৃহৎ পরিকল্পনা অঞ্চলের প্রত্যেকটার উদাহরণগুলো একটু দেখবে। আর ওইখানটা একটা প্রশ্ন, যেহেতু ছত্তিশগড় রয়েছে, ছত্তিশগড়ের কোনটা প্রধান নদী কী, এখানে প্রধান একটা কয়লা উৎপাদক অঞ্চল, এইগুলো জাস্ট একটু দেখে নেবে। ছত্তিশগড়ের জন্ম কবে। আচ্ছা, আর ওইখানটা যেটা হলদিয়া বন্দর, হলদিয়া বন্দরের উন্নতির কারণ বা কলকাতা বন্দরের পরিপূরক হিসাবে হলদিয়া বন্দর কেন তৈরি করা হয়েছে। এই যে হলদিয়া বন্দর থেকে যে প্রশ্নগুলো, একটু তোমরা হলদিয়া বন্দরের কতগুলো এর ভবিষ্যৎ সম্ভাবনা, কী কী শিল্প এর হতে পারে, তার উপরে বেস করে তোমরা কিন্তু প্রশ্নগুলো একটু দেখবে। এই যতগুলো প্রশ্ন আমি বললাম, তোমরা যদি এই প্রশ্নগুলো সবগুলো একটু দেখে নাও তাহলে দেখবে তোমরা মোটামুটি সবগুলো প্রশ্নেরই অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। হ্যাঁ, ভূগোলের সবগুলো প্রশ্ন দেখবে তোমাদের খুব সহজ তোমাদের মনে হবে, আর প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমরা করবে। আর আমি এই বিষয়ে তোমাদের কয়েকটা সাজেশন দিই। তোমরা অবশ্যই পরীক্ষায় যখন বসবে তো রোল তো ঠিকঠাক করে লিখবে, আর সেই সঙ্গে প্রত্যেকটা সুন্দর করে মার্জিন করে তবে তোমরা কিন্তু লিখবে। অনেকগুলো খাতা আমরা যখন দেখি ঠিকঠাক মার্জিন থাকে না, ঠিকঠাক মার্জিন না থাকলে সে দেখতেও ভালো লাগে না। আর টু দ্য পয়েন্ট লিখবে সবসময়। যটা পার্থক্য যটা চাইবে ওই ততটাই পার্থক্য দিবে, বেশি পার্থক্য দেওয়ার প্রয়োজন নেই। আর পড়াগুলো সব সিকুয়েন্স রাখবে, সুন্দর করে নম্বরিংগুলো 1 2 করে যেমন আছে সুন্দর করে সাজিয়েই লিখবে, এবং সুন্দর করে সবসময় পয়েন্ট দুটো কালি ইউজ করবে, কালো নীল সব থেকে ভালো হয়, কালো দিয়ে পয়েন্ট করে নীল দিয়ে লেখা, নীল কালি দিয়ে। এইভাবে করে সুন্দর করে, যেটাতে চিত্র চাক আর না চাক, চিত্র যদি থাকে অবশ্যই সেটা তোমরা চিত্রটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের নাম্বার বেশি আসবে। বিশেষ করে তোমরা যারা বেশি নাম্বার পাওয়ার যোগ্যতা তোমাদের রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের চিত্র একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। তো এর জন্য চিত্র সহ সুন্দর করে তোমাদের খাতা সাজিয়ে তোমরা দিবে। আর অবশ্যই তোমরা যখন কোনো লুজ শিট নেবে, সেটা লুজ শিটগুলোর মধ্যে একটু নম্বরিং করবে, তাহলে লাস্টে সাজাতে খুব সুন্দর হবে। প্রত্যেকটা লুজ শিটের মধ্যে তোমাদের রোড লিখে দিবে। তো এই যে কতগুলো বিষয়, অনেক সময় অনেক পরীক্ষা দিয়ে আসছো, এগুলো বলার প্রয়োজন হয় না, কিন্তু অনেক সময় কী হয়, পরীক্ষার হলে গিয়ে এগুলো মনে থাকে না এবং ভুলে যায় অনেক স্টুডেন্ট। তো সেই জায়গাগুলো যেন তোমাদের মনে থাকে, কারণ পরীক্ষার সময় একটা সবারই চাপ থাকে, প্রেশার থাকে।
এই কারণে অনেক সময় ভুল হয়ে যায়, কিন্তু এই জায়গাগুলো সূক্ষ্ম জিনিসগুলো অনেক সময় তোমরা কিন্তু নজরে রাখবে এবং ভুল করবে না। আর আশা করি তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হবে এবং খুব সুন্দর হবে। আর পরীক্ষা পরে তোমরা কী করবে এই সমস্ত অনেক সময় অনেক চিন্তা চলে আসে। তো আগে ভালো করে তোমরা পরীক্ষাটা দিবে, এখন অন্য কোনো চিন্তা না করে আগে ভালো করে তোমরা পরীক্ষা দাও, এবং পরীক্ষা দেওয়ার পরেই তারপরেই তোমরা আরও নতুনভাবে অন্য চিন্তা করতে পারবে। তো এইচএসের সমস্ত ছাত্রছাত্রীদের তোমরা বলবো, তোমরা ভূগোল বিষয়ে বিশেষ করে আমি ভূগোল বিষয়ে যে বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়গুলো তোমরা একটু দেখবে, আর খুব অল্প সময়ে নিয়ে তোমরা এই একটু দেখবে আমার এই ভিডিওটি। তো দেখবে তোমরা অনেকটাই উপকৃত হবে। সবাই ভালো থাকবে, সবার পরীক্ষা খুব ভালো হোক এই আশা রাখছি। ধন্যবাদ।